বাংলাদেশে কি আজকে দুটো সংসদ আছে? বাংলাদেশে কি আজকে দুজন প্রধানমন্ত্রী আছে? একজন বিতাড়িত হয়েছেন আর একজন বিতাড়িত হওয়া প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছেন। বিএনপি হচ্ছে জন্মগতভাবে একটা মুনাফিকের দল। এই মুনাফিকের দল বারবার মুনাফিকি করে ক্ষমতায় আসে, কিন্তু তারা যে কথা দেয় সে কথা তারা রাখে না। শেখ হাসিনা পালিয়েছে, তারেক রহমানও পালাবে, ভারতের দালালরাও পালাবে ইনশাআল্লাহ। শীঘ্রই জামাত এনসিপিকে ডেকে সব সমস্যার সমাধান করবেন তারেক জিয়া। আমরা এরকম কিছু আলামত লক্ষ্য করছি। দর্শক, তারপরে জামাতকে সতর্ক থাকতে হবে, বিএনপির সুর নরম হয়ে আসছে। আমরা যে এই ভুলটা করেছি আগামী দিনে সেই আর ভুলটা হবে না। এবার আমরা বিপ্লবের মধ্য দিয়ে যদি নতুন করে এই সরকার ফ্যাসিবাদের লাইনে যদি এগিয়ে যায়, তাহলে বাংলাদেশের মানুষকে নিয়ে আমরা ইনশাল্লাহ আমাদের চূড়ান্ত পর্যায়ে ইনশাল্লাহ দখল করবো। তারা চায় শিবির একটু আসো, একটু মারামারি করো, তারপরে এটাকে দোহাই দিয়ে পত্রিকায় ফ্রেমিং করে, মিডিয়ায় ফ্রেমিং করে, তারপর ক্যাম্পাস দখল করবে। সোনা বাবু, এই সময় এখন 2026 চলে, এটা 90-এর দশক না। এই ছাত্রদলকে আপনি গত 15 বছরে খালেদা জিয়ার ডাকে যখন মার্চ ফর ডেমোক্রেসির জন্য ডাক দেওয়া হয়েছিল, তখন শিবিরের ছেলে গিয়ে শহীদ হয়েছে, ছাত্রদলের ছেলেরা আসে নাই। খালেদা জিয়ার বাড়ির সামনে ট্রাক সরাতে পারে নাই, খালেদা জিয়া ভয় নাই বলে খালেদা জিয়াকে জেলখানায় দিয়ে আসছে। সেই ছাত্রদল পাওয়ারে আসার পর এখন বাঘসিংহ হয়ে গেছে, এখন ক্যাম্পাসে এসে অন্যদের উপর হামলা করছে, অস্ত্রশস্ত্র নিয়ে দৌড়াদৌড়ি করছে। এখন ভুয়া ফটোকার দেখে তার উত্তেজনা। আসসালামু আলাইকুম। আজকের সংবাদের গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখলেন, চলুন এখন বেশি কথা আর না বলে মূল কথায় চলে যায়। বাংলাদেশে কি আজকে দুটো সংসদ আছে? বাংলাদেশে কি আজকে দুজন প্রধানমন্ত্রী আছে? একজন বিতাড়িত হয়েছেন আর একজন বিতাড়িত হওয়া প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি শুধুমাত্র প্রধানমন্ত্রী জুলাইয়ের কারণে, আপনি শুধুমাত্র প্রধানমন্ত্রী আমার 24-এর 1400 শহীদের কারণে, আপনি শুধুমাত্র প্রধানমন্ত্রী আমার 26,000 আহত ভাই বোনের কারণে, আপনি শুধুমাত্র প্রধানমন্ত্রী আমার 650 চোখ হারানো অন্ধ ভাই বোনের জন্য, 72-এর সংবিধানের জন্য না। তাই আজকে যারা 72-এর সংবিধান নিয়ে খেলছেন, তারা আপনাদের ইতিহাস ভুলে যাবেন না। পঞ্চম সংশোধনী ফিরায় নিয়ে আসার যে রাজনীতি আপনারা প্রস্তাব করেছেন, এইটা 72-এর সংবিধানে যায় না। 72-এর সংবিধান মোতাবেক শেখ মুজিবুর রহমান এখনো জাতির জনক, এখনো স্বাধীনতার ঘোষক। তাহলে 26শে মার্চে স্বাধীনতার ঘোষণাপত্রের দিন আপনারা কেন শেখ মুজিবের কবরে ফুল দিতে গেলেন না? সেই প্রশ্নগুলো আপনাদেরকে করতে হবে। তাই আমরা মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশে বর্তমান সরকার এবং সংবিধানের একমাত্র লেজিটিমেসি হচ্ছে 24-এর গণ অভ্যুত্থান, 72-এর সংবিধান না। তাই এই গণ অভ্যুত্থানকে যদি আগামী দিনের রাজনীতি বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণের রক্ষা কবচ করতে হয়, সেটা শুধুমাত্র জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের মাধ্যমে, গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমেই সম্ভব। 72-এর নাটক দিয়ে সম্ভব হবে না। সবাইকে সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। শীঘ্রই জামাত এনসিপিকে ডেকে সব সমস্যার সমাধান করবেন তারেক জিয়া। আমরা এরকম কিছু আলামত লক্ষ্য করছি। দর্শক, তারপরে জামাতকে সতর্ক থাকতে হবে, বিএনপির সুর নরম হয়ে আসছে। কিছু এক্সপেরিমেন্ট করেছেন তারেক জিয়া, কিন্তু দেখছেন যে ফলাফল উল্টা। সেই পুরনো পথে হাঁটা তাদের পক্ষে সম্ভব নয়, বিএনপির পক্ষে আওয়ামী লীগ হয়ে ওঠা সম্ভব নয়, এবং ছাত্রদলের মাধ্যমে ক্যাম্পাস দখল করা একদম সম্ভব নয়। ছাত্রদল এমন মার খাবে, তারপরে তারেক জিয়া যে উদ্দেশ্যে ক্যাম্পাস দখল করাতে ওদেরকে পাঠিয়েছিলেন, উল্টো অ্যাকশন হবে, ব্যাকফায়ার হবে। দেখবেন যে ক্যাম্পাসে এখন ছাত্রদলের যতটুকু গুরুত্ব আছে ততটুকু গুরুত্ব থাকবে না, আমসালা সব যাবে। এবং অর্থনীতির অবস্থা খুবই খারাপ। IMF ওয়ার্ল্ড ব্যাংকের মাইন্ডকে চিপে পড়েছে বিএনপি সরকার, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে ব্যর্থতা, এবং যুক্তরাষ্ট্রের সাথে যে গোপন চুক্তি নির্বাচনে 3 দিন আগে হয়েছিল, সেই চুক্তির খরচ এখন পোহাতে হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ঘাড়ে চাপ দিয়ে তাদের এই দুঃসময় অনেক কিছু করিয়ে দিচ্ছে। যেমন সেন্ট মার্টিন নিয়ে রহস্য আছে, পরিবেশ মন্ত্রী বানিয়েছে একদম আমেরিকার অত্যন্ত বিশ্বস্ত লোক আব্দুল আউয়াল মিন্টুকে। তিনি বলছেন যে সেন্ট মার্টিনে যাওয়া যাবে না। আবার হিউজ অ্যামাউন্টের লোন দিয়ে, যেখানে বাংলাদেশে টাকার অভাবে বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না, আদানির বকেয়া আরো অনেক কিছু দিতে হিমশিম খাচ্ছে, আমাদের বিদ্যুতের কাঁচামাল আমদানি করতে পারছে না, যেখানে আমাদের কমপক্ষে $4 বিলিয়ন হলে মোটামুটি একটু চলা যায়, লোডশেডিং এর চাপ একটু কমে না, কোনো কিছুই সমাধান করতে পারছে না। তখন আমরা শুনতে পাচ্ছি বিমান প্রতিমন্ত্রী এদের কথাটা, যে সেই আমেরিকার কাছ থেকে নাকি আমাদের অনেকগুলো বোয়িং কিনতে হবে, ওই যে গোপন চুক্তি। অথচ এটা একটা অলাভজনক খাত এবং এটা পড়ে থাকে, এবং যেখানে বড় বড় এয়ারলাইন্স কোম্পানিগুলো ব্যবসা গুটিয়ে নেওয়ার চিন্তা করছে, তাইওয়ান বা কোনো একটা দেশের এয়ারলাইন্স কোম্পানি তাদের ব্যবসা একদম গুটিয়ে ফেলেছে, যে লাভ হয় না, অবস্থা খারাপ। যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীতে এয়ারলাইন্স কোম্পানির ব্যবসায় ধস। কাতার এয়ারওয়েজ কিংবা এমিরেটস এয়ারওয়েজ, তাদের অবস্থাই খারাপ, তেমন একটা লাভ হয় না, কোনো রকম জোড়াতালে জিয়ে টিকে থাকে। সেখানে বাংলাদেশ সরকার আমেরিকার কাছ থেকে $4 বিলিয়ন বোয়িং কিনতে বাধ্য। এই বিমান দিয়ে কি করবে? এবং সেগুলো যে মেনটেনেন্স কস্ট, মানে স্যাপ চলে না দুধ রোজ। একটা কথা আছে না, যে ঘর নাই দুবার দিয়ে ঘুমায়। আরে যেখানে ঘর নাই, মাথার উপরে ছাদ নাই, দেয়াল নাই, সেখানে আপনি দরজা বানাচ্ছেন, এবং উন্নত দরজা, কালারফুল দরজা, এটা হয়?
তা বাংলাদেশ যেখানে বিদ্যুৎ উৎপাদনের টাকা নাই, বিদ্যুতের বিল পরিশোধের টাকা নাই, বাজেট প্রণয়ন করার মতো টাকা নাই, ব্যাংক খাত ধ্বংস, সেখানে এই বোয়িং কিনবে আমেরিকার কাছ থেকে, এটা তো হয় না। তো এই যে একটা অস্থির একটা অবস্থা, এতে তারেক রহমান দেশ চালাতে পারছে না। তার মধ্যে জামাত এনসিপি আন্দোলন এবং আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর করার কথাবার্তা আমরা শুনছি। এই বাস্তবতায় তারেক রহমান উদ্যোগ নিয়েছেন খুব শীঘ্রই এই জামাত এনসিপিকে ডেকে সমস্যার সমাধান করতে, জুলাই সনদ বা এগুলোর একটা আন্ডারস্ট্যান্ডিং আসতে। তবে হ্যাঁ, তারেক রহমান বিএনপি মাঝে মাঝে এরকম আসতে চায়, মাঝে মাঝে এরকম উদ্যোগ নেয়, কিন্তু ওই যে ভারত আমেরিকার ফাঁদে পড়েছে, চাইলেই অনেক কিছু করতে পারে না। ভারত লাগাম টেনে ধরে। কারণ বাংলাদেশের যদি একটা সুন্দর রাজনৈতিক ব্যবস্থা কায়েম হয়, প্রতিষ্ঠানগুলো যদি প্রাতিষ্ঠানিক রূপ পায়, গণতন্ত্র যদি প্রাতিষ্ঠানিক রূপ পায়, তাহলে তো আর মার্কিন ডিপ স্টেট আর ভারতের ডিপ স্টেটের খেলা চলে না। এই কারণে তারা এগুলো লাগাম টেনে ধরে। তো এখন সর্বশেষ খবর আমাদের কাছে যে তারেক জিয়া বিএনপি কিছুটা সুর নরম হয়েছে, যে এই ছাত্র দলের যে আকাম এবং বিএনপির যে সন্ত্রাসী, এতে উল্টো অ্যাকশন হয়েছে এবং যেভাবে জামাত এনসিপি খেলছে তাতে বিএনপির অবস্থা 12টা। এখন তারেক জিয়া জামাত এনসিপিকে ডেকে সমস্যার সমাধানের একটা চিন্তা করছেন, যার অংশ হিসেবে জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর, এই কথা বলছেন মাননীয় প্রধানমন্ত্রী। জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। তো দর্শক, জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন এসব কথা কেন বলছে? আপনার মন্ত্রীরা বলছে যে জুলাই সনদ ভুয়া, এটা কোনো তাৎপর্য নাই, এটা মানতে বাধ্য না, অমুক তমুক, এটা প্রতারণা করা হয়েছে, গণভোট এটার কোনো কার্যকারিতা নাই, কত কিছু বলছেন। এখন আপনি কেন বলছেন যে প্রতিটি দফা বাস্তবায়নে বদ্ধপরিকর, অক্ষরে অক্ষরে মানবেন? আপনি বুঝতে পারছেন যে দেশ চালাতে পারছেন না। এই জন্য আমরা বলি যে জুলাই সনদ তো মানবেনই ভাইয়া। আপনি একদম জাতীয় সরকার গঠন করে ফেলেন, দেশ বাঁচবে, আপনার ক্ষমতা বাঁচবে, আপনার সরকার টিকে থাকবে। নইলে আপনি 5 বছর তো দূর কি 1.5 বছরও টিকতে পারবেন না। জাতীয় সরকার গঠন করতে আপনি বাধ্য, কারণ বাংলাদেশের যে অবস্থা, এতে জাতীয় সরকার ছাড়া চালানো যাবে না। আমাদের সবার ফোকাস থাকা উচিত একটাই, যে আমাদের অর্থনৈতিক সংকট মোকাবেলা করবো। বিরোধী দল সরকারি দলের মধ্যে খোঁচাখুচি করার কোনো টাইম আমাদের নাই, বা রাজনীতিতে এখন সংকট মোকাবেলা নিয়ে কোনো আলাপই নেই, সমস্ত আলাপ এখন এই সরকারি দল বিরোধী দল খোঁচাখুচি নিয়ে। এই জন্য জাতীয় সরকার গঠন করলে এই সমস্যা থাকবে না। ক্যাম্পাসে যদি বিএনপি শক্তি ক্ষয় করতে হয়, তাহলে সংকট মোকাবেলা করবে কিভাবে তারা? আবার জামাতের আন্দোলন মোকাবেলা করতে নাকি তারা রাজপথে নামবে, তাহলে আপনি অর্থনীতি এগুলো এইসব সংকট কিভাবে আপনি পুনর্গঠন করবেন? জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএম ফাউন্ডেশনের অডিটোরিয়ামে এক ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান স্থাপনে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ 1.5 দশক পর দেশের গণতন্ত্রকামী জনগণ ভোট দিয়ে আমাদের সরকারকে নির্বাচিত করেছে। দীর্ঘদিন ধরে একটি ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমূলক শাসন ব্যবস্থার আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে বর্তমান সরকার। হ্যাঁ, আকাঙ্ক্ষার প্রতিফলন, বাট সেই আকাঙ্ক্ষা আপনারা বাস্তবায়ন করতে পারছেন না। সে আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে যদি আপনি জাতীয় সরকার গঠন করতে পারেন। এটা আপনার পরিস্থিতি। জামাত এনসিপি নিয়ে জাতীয় সরকার গঠন করে দেখবেন সমস্যা 90% এমনি সমাধান হয়ে গেছে, এবং আপনি ফোকাস করতে পারছেন, আপনি ইতিহাসের নায়ক হয়ে থাকতে পারবেন। নইলে আমি যে কথাটা আগেও বলেছি, আবারও বলি, তারেক রহমান যদি জাতীয় সরকার গঠন করে দেশের সংকট নিরসন করতে না পারেন, ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট প্রধানমন্ত্রী হিসেবে তার নাম লেখা থাকবে। এবং তারেক রহমান যখন ক্ষমতা ছাড়বেন, তখন এটা তরুণ প্রজন্ম পড়বে যে এর চাইতে কোনো খারাপ প্রধানমন্ত্রী, ব্যর্থ প্রধানমন্ত্রী বাংলাদেশে আসেনি। খন্দকার মুশতাক বলেন, শেখ মুজিবুর রহমান বলেন, এরশাদ বলেন, সবার চাইতে ব্যর্থ প্রধানমন্ত্রী তারেক জিয়া। আর শেখ হাসিনা ফেসিস্ট, গণহত্যাকারী, কিন্তু তাকে ব্যর্থ বলার সুযোগ নেই। বাংলাদেশের সবচেয়ে সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার গণহত্যা, ফেসিজম এগুলো বাদ দিল। প্রধানমন্ত্রী হিসাবে পররাষ্ট্রনীতির যে ব্যালেন্স করা, আমেরিকা, চীন, ভারত সবগুলোকে ডিল করা, এমনকি পাকিস্তানের সাথেও সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল শেখ হাসিনার। পাকিস্তানকে গালি দিত, পাকিস্তানের সাথে ট্যাগ দিয়ে বিএনপি জামাতকে গালি দিত, কিন্তু পাকিস্তানের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক ছিল শেখ হাসিনা। শেখ হাসিনাকে ব্যর্থ প্রধানমন্ত্রী যারা বলে তারা মূর্খ। শেখ হাসিনাকে বলতে হবে খুনি প্রধানমন্ত্রী, ফেসিস্ট প্রধানমন্ত্রী, মানবতা হরণকারী প্রধানমন্ত্রী, অগণতান্ত্রিক প্রধানমন্ত্রী। বা প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র চালানো নানান বিষয়ের যেগুলো মৌলিক কাজ, এগুলো ক্ষেত্রে তিনি সফল, এই কয়েকটা বিষয় বাদে। অতএব তারেক রহমান যে সামগ্রিক যে বক্তব্য দিচ্ছেন, একদিকে ছাত্রদল যুবদলকে একটু লাগাম টেনে ধরার চেষ্টা, তাদেরকে ডেকে ধমক দিয়েছেন, অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছেন এবং বিরোধী দলের সাথে আলোচনায় বসার কথা বলছেন, যে কোনো বিষয়ে আলোচনা করতে প্রস্তুত বলছেন। এর মধ্যে দিয়ে সমস্যা সমাধানের একটা ইঙ্গিত এবং নরম সুর আমরা লক্ষ্য করছি।